জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য জিকে এবং জিএস এর উপর ভিত্তি করে 9 নম্বর প্র্যাকটিস সেট কিন্তু নিয়ে এসেছি হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে। এটি আমাদের কি প্রিভিয়াস ইয়ার কিন্তু কোশ্চেন সেট, ঠিক আছে? কারণ কি ধরনের প্রশ্ন আসে তোমরা এই প্রিভিয়াস ইয়ার সেট দেখি তোমরা মানে ধারণা করতে পারবে যে আপকামিং যে আমাদের এক্সাম হতে চলেছে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে যে এক্সাম হতে চলেছে সেখানে কি ধরনের প্রশ্ন ইতিহাস এবং ভূগোল থেকে আসতে পারে তার উপর আমরা কি জোর দিব কিন্তু এটার উপর ভিত্তি করে। তার জন্যই আমাদের কি এসএসসি জিডির যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটগুলো আছে সেগুলোকে কিন্তু একটু আমাদের দেখে যেতে হবে যে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে আমাদের এসএসসি জিডি। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে আমি বলে রাখি, তোমরা যারা আমাদের ক্লাসে একবারই নতুন অবশ্যই ক্লাসটিকে লাইক করে পুরোপুরিভাবে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে গঠিত হয়? কমিউনিস্ট, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি কত সালে গঠিত হয়? এটি দেখো এসএসসি জিডিতে আসা 2021 সালের প্রশ্ন, ফার্স্ট শিফটে আসা প্রশ্ন এটি। কমিউনিস্ট বা আমরা সিপিআইএম ধরতে পারি এখন আমাদের কমিউনিস্ট দল একটি, ঠিক আছে। তো দেখো এটি কত সালে গঠিত হয়েছিল? 1940 সালে, 1943 সালে, 1927 সালে, 1925 সালে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ডি, 1925 সালে কিন্তু আমাদের এই কমিউনিস্ট পার্টি গঠিত হয়। কোথায় গঠিত হয় কমিউনিস্ট পার্টি যদি আমরা দেখি? তাসখণ্ডে। কোথায়? তাসখণ্ডে। তাসখণ্ডে কিন্তু গঠিত হয়। তাসখণ্ডে কে গঠিত করেছিলেন এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, কারণ এর আগে ক্লাসে আমি কিন্তু তোমাদের এটা আমি বলে দিয়েছি যে কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠিত করেছিল, ঠিক আছে। তো তার জন্য তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, অরুণাচল প্রদেশ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, অরুণাচল প্রদেশের রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কি? কামেট, ত্রিশূল, কান্ত, নুনকুন। তো এখানে যদি আমরা দেখি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কান্ত। কান্ত হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো অরুণাচল প্রদেশ আমাদের কি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য, তাই না? উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। আর অরুণাচল প্রদেশে ভারতের পূর্বতম স্থান কিবিথু কিন্তু রয়েছে। কি নাম? কিবিথু কিন্তু রয়েছে। কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম স্থান। এবার দেখো অরুণাচল প্রদেশের তোমরা রাজধানী বলতে পারো, ঠিক আছে। এবার অরুণাচল প্রদেশের রাজধানী কি? ইটানগর। কি নগর? ইটানগর এই অরুণাচল প্রদেশের রাজধানী, ঠিক আছে। তো দেখো অরুণাচল প্রদেশের আবার পূর্ব নাম কিন্তু রয়েছে, এটাও কিন্তু পরীক্ষা তোমাদের জিজ্ঞাসা করে। নাম কি? নেফা। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি? নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ বা ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি হচ্ছে অরুণাচল প্রদেশের পূর্ব নাম। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, হুড্রু জলপ্রপাত ড্যাশ নদী দ্বারা গঠিত? হুড্রু জলপ্রপাত ভীষণ ইম্পর্টেন্ট, এটা 2021 সালের আসা প্রশ্নপত্র, ফার্স্ট শিফটে আসা। দেখো কি রয়েছে, উমনগড় বা উমানগড়, সুবর্ণরেখা, সাংপো, তিস্তা। তো হুড্রু জলপ্রপাত কোন নদী হয়ে যাবে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুবর্ণরেখা, ঠিক আছে। সুবর্ণরেখা কোন রাজ্যে অবস্থিত? আমরা যদি বলতে পারি পশ্চিমবঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গ। এছাড়াও কি রয়েছে আমাদের ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে আমাদের এই কি রয়েছে? সুবর্ণরেখা কিন্তু নদী রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বছরে উড়িষ্যার গজপতি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? উড়িষ্যার মধ্যে যদি আমরা দেখি গজপতি রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কত সালে
প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো উড়িষ্যা উপকূলটা আমাদের পরীক্ষা আসে। উড়িষ্যা উপকূলের নাম হচ্ছে উৎকল উপকূল, তাই না? উড়িষ্যা উপকূলের নাম উৎকল উপকূল। উড়িষ্যা যদি আমরা দেখি, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ রাজ্যকে যদি আমরা দেখি, এক সময় কি বলা হতো বলতো? কলিঙ্গ রাজ্য। কি রাজ্য? কলিঙ্গ রাজ্য। কলিঙ্গ রাজ্য কিন্তু বলা হতো। ঠিক আছে, রাজা অশোক কলিঙ্গ রাজ্য কিন্তু জয় করেছিল, তাই না? দয়া নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল ধৌলি পর্বতের ময়দানে। তো বলছে কি, নিচের কোন বছরে উড়িষ্যার গজপতি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখে নেই। 1566, 1336, 1466, 1435। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1435 সালে উড়িষ্যার গজপতি রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, 2024 সালে আসা সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। 22 ফেব্রুয়ারি, মহাপদ্মনন্দ, বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? কৌটিল্য। কে ছিলেন? কৌটিল্য। কৌটিল্য। এর অপর আরো নাম রয়েছে চাণক্য, আরেকটি নাম রয়েছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, যে কিনা অর্থশাস্ত্র লিখেছিলেন। কি লিখেছিলেন? অর্থশাস্ত্র। ঠিক আছে, কি বললাম? চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত বা তার তিন নাম, এবং তিনি অর্থশাস্ত্র কিন্তু বইটি রচনা করেছিলেন। এবার দেখো মহাপদ্মনন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু। মহাপদ্মনন্দ কি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। বিন্দুসার, দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে কিন্তু আমাদের কি? বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসারের উপাধি কিন্তু পরীক্ষায় আসে। বিন্দুসারের উপাধি, বিন্দুসারের উপাধি কি? আমরা যদি দেখি, শত্রু হননকারী। শত্রু হননকারী, বা এটার অপর নাম রয়েছে অমিত্রঘাত। অমিত্রঘাত, এর অপর নাম কি? অমিত্রঘাত বা শত্রু হননকারী কিন্তু বিন্দুসারের কি বললাম? উপাধি। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর অশোক, অশোক হচ্ছে এই মৌর্য বংশে কিন্তু, আমরা যদি দেখি মৌর্য বংশের কি? অশোক হচ্ছে শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজাকে অশোক। নেক্সট দেখো কি রয়েছে, 6 নম্বর প্রশ্ন, বিকল্পগুলির মধ্যে প্রদত্ত ড্যাশ হলো একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ সাক্ষরতার হার আদর্শমণি 11 সাল মধ্যে কিন্তু রয়েছে। বিকল্প রাজ্যগুলির মধ্যে একটি কেন্দ্রশাসিত বা রাজ্য তোমরা বলতে পারো যেখানে 2011 সালের সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে। এখানকার মধ্যে কোন রাজ্যের মধ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত মানুষ রয়েছে? দেখে নাও, গোয়া, রাজস্থান, বিহার, লাক্ষাদ্বীপ। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। লাক্ষাদ্বীপে কিন্তু কি রয়েছে? সব থেকে বেশি বা সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে 2011 সালের আদর্শমণি অনুযায়ী। এবার দেখো লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল গঠিত দ্বীপ। কি একটা দ্বীপ? প্রবাল গঠিত দ্বীপ লাক্ষাদ্বীপ, যার রাজধানী, যদি রাজধানী আমরা দেখি কাভারাত্তি। কাভারাত্তি, লাক্ষাদ্বীপের রাজধানী কোথায়? কাভারাত্তি কিন্তু। ঠিক আছে, প্রবাল গঠিত দ্বীপ। আর বিহারে আমাদের জনঘনত্ব সব থেকে বেশি। রাজস্থানেও যদি দেখি, রাজস্থানে আমাদের কি রয়েছে? প্রাচীন, যেগুলো পরীক্ষায় আসে, প্রাচীন ভঙ্গিল পর্বত রয়েছে। ভঙ্গিল পর্বত, রাজস্থানে কি রয়েছে আমাদের? প্রাচীন ভঙ্গিল পর্বত, যার নাম কি? আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী। আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। ঠিক আছে, গোয়া, আমরা যদি দেখি গোয়া আমাদের 1961 সালে কিন্তু কি হয়?
স্বাধীনতা লাভ করে গোয়া। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে ছিলেন? এখানকার মধ্যে কে ভারতের প্রথম সিভিল সার্ভিস মানে সিভিল সার্ভিস হয়েছিল আর কি, ভারতীয়দের মধ্যে কে হয়েছিলেন? তো দেখো, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রহিমতুল্লাহ, এম সায়ানি, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো ব্রিটিশ ভারতের প্রথম যদি আমরা দেখি আইএএস বা সিভিল সার্ভিসে নিযুক্ত হয়েছিলেন কে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ নয়? এখানে প্রশ্নপত্রটিকে আমাদের ভালোভাবে দেখতে হবে, কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ নয়, মানে কি কোন শিলা এখানে রূপভেদ বা পরিবর্তন হয়নি সেটা তোমাদের জানতে চেয়েছেন। এখানে 9টা আমাদের কি ভালোভাবে দেখে যেতে হবে বা ভালোভাবে দেখতে হবে, কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখে তারপর কিন্তু আমরা অ্যান্সারের দিকে আসবো। ঠিক আছে, তো এটা 2023 সালের 17 জানুয়ারির প্রশ্ন, 4 শিফটে আসা প্রশ্ন। গ্রানাইট, কোয়ার্টজাইট, নিস, সিল্ট বা শিস্ট আছে, তাই তো? তো কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ নয়? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, গ্রানাইট শিলা। গ্রানাইট শিলা কিন্তু কোনো রূপান্তরিত শিলার উদাহরণ নয়। তাছাড়া যতগুলো আছে সবগুলো কিন্তু আমাদের এই যে 3টা রয়েছে, এই 3টা কিন্তু আমাদের কি রূপান্তরিত শিলা। এই 3টা কি রূপান্তরিত শিলা। এছাড়া রয়েছে মার্বেল, স্লেট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি রূপান্তরিত শিলা। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন। ভারতে শরৎ ঋতু নিম্নলিখিত মাসিক ব্যবধানের মধ্যে কোনটির অধীনে আসে? এর মধ্যে কোনটির অধীনে আসে? অপশনগুলো দেখে নিন। জুন থেকে সেপ্টেম্বর, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, অক্টোবর থেকে নভেম্বর, মার্চ থেকে মে। তো শরৎ ঋতু, অ্যাকচুয়ালি শরৎ ঋতু আসে আমাদের কি অপশন নম্বর সি কিন্তু সঠিক অ্যান্সার হবে। অক্টোবর থেকে নভেম্বরে আমাদের কি শরৎ ঋতু কিন্তু আসে, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন নম্বর সি। 10 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নোক্ত কোন রাজবংশের শাসক 999 সালে কান্দারিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিলেন? বোঝা গেল? অপশনগুলো দেখে নিন। সুঙ্গা, চান্দেলা, নন্দা, আর কি রয়েছে গুপ্ত। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নম্বর বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, চান্দেলা। এই চান্দেলা রাজবংশের শাসক 999 সালে কান্দারিয়া মহাদেব মন্দির কিন্তু নির্মাণ করেছিল। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, রবি শস্য চাষে কি সাহায্য করে? এখানকার মধ্যে কোনটি রবি শস্য চাষে কিন্তু সাহায্য করে সেটাই জানতে চেয়েছেন। মহাওয়াত, দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু, পশ্চিমী জেট বায়ু, উত্তর পশ্চিম বায়ু। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, মহাওয়াত। দেখো মহাওয়াত জিনিসটা কি সেটা বলছি এখানে। মহাওয়াত হলো ভারতের শীতকালীন বর্ষার স্থানীয় নাম। তাহলে কি বললাম? মহাওয়াত হলো ভারতের শীতকালীন বর্ষার স্থানীয় নাম এবং এটি পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘটে। এটা কিসের কারণে ঘটে? পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে কিন্তু এটি ঘটে। দেখো শীতকালীন বৃষ্টিপাতের মোট পরিমাণের স্থানীয় নাম কিন্তু এই মহাওয়াত। তার মানে শীতকালে যে বৃষ্টিটা হয় সেটাকে আমরা কি বলবো? এই মহাওয়াত কিন্তু বলবো, যার ফলে আমাদের কি রবি শস্য কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, শীতকালে আমরা দেখবো মাঝে মধ্যে যে বৃষ্টিটা হবে সেটাকে এই মহাওয়াত বলা হচ্ছে। আর এই মহাওয়াতের ফলে বা বৃষ্টির ফলে আমরা যদি দেখি যে শীতকালে যে ফসলগুলো রয়েছে, যেমন শস্য রয়েছে, তাই না, গম রয়েছে, সেই শস্য বা গম কিংবা আলু চাষে যদি আমরা দেখি সেখানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, কেন 1757 সালে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর ছিল? তোমরা সকলেই জানো 1757তে কি হয়েছিল?
আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল। বাংলায় আমাদের কি হয়েছিল? পলাশির প্রান্তরে পলাশির যুদ্ধ হয়েছিল, তোমরা সকলেই জানো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর আমাদের বাংলার যে নবাব ছিল সিরাজ উদ্দৌলা, তার মধ্যে যুদ্ধ হয়। ঠিক আছে, এই যুদ্ধের জন্যই আমরা যদি দেখি এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজরা এই বাংলা থেকে পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে তাদের রাজত্ব করার সুযোগ পায়, আমি যদি বলি। এবার দেখো অপশনগুলো দেখে নিই কি রয়েছে, কোন অপশনটা এখানে সঠিক সেটা তোমাকে বলতে হবে। দেখো এ নাম্বার অপশন রয়েছে 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে নিজামকে পরাজিত করে হায়দ্রাবাদের নিয়ন্ত্রণ লাভ করে। অপশন নাম্বার বি কি রয়েছে? 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে মাদ্রাজে নিয়ন্ত্রণ করে। সি নাম্বার কি বলছে? 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেরার যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে ঔধের নিয়ন্ত্রণ করে। ডি নাম্বার কি বলছে? 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় নিয়ন্ত্রণ লাভ করে। তো আমাদের এটা সঠিক অ্যান্সার। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। কি আছে এখানে? 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা নিয়ন্ত্রণ লাভ করে। কারণ তারা এই সিরাজউদ্দৌলাকে হটিয়ে দিয়ে বা সিংহাসনে থেকে বের করে নিয়ে তাকে মেরে, আমরা যদি বলি সেখানে একটি পুতুল সম্রাট বা রাজা বসিয়ে দিয়েছিলেন। সম্রাট তো হবে না, রাজা বসিয়ে দিয়েছিলেন, যার ফলে বাংলার মধ্যে তাদের রাজত্ব কিন্তু পুরোপুরিভাবে সুযোগ পেয়ে যায় তারা। এবং বাংলায় তারা কি দেখলাম যে 1757 সালের পর তারা কি করবে? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করবে। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে আমরা যদি দেখি বাংলায় প্রায় 3 লক্ষ মানুষ মারা যায়। বাংলায় কি হয়? 3 লক্ষ লোক কিন্তু মারা যায়। কেন মারা যায়? কারণ অতিরিক্ত হারে রাজস্ব আদায় বা কর আদায় তোমরা বলতে পারো, তার সঙ্গে 76-এর মনন্তর। ঠিক আছে, বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল যেটাকে আমরা 76-এর মনন্তর কিন্তু বলতে পারি, যেহেতু 76 সালে এটি হয়েছিল, যার ফলে 3 লক্ষ লোক কিন্তু মারা গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ভূত্বক থেকে শুরু হয়ে ম্যান্টেলের উপরিভাগ পর্যন্ত, কি বললাম? ভূত্বক থেকে শুরু হয়ে ম্যান্টেলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি? আমরা পড়েছিলাম ভূগোলে যে ভূগোলের অনেক কয়টি মানে ভূপৃষ্ঠের নিচেও অনেক কয়টি স্তর রয়েছে। আয়নোস্ফিয়ার থেকে শুরু করে আমরা যদি দেখি অ্যাস্ট্রোনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বাইরের কোর, মেসোস্ফিয়ার। ঠিক আছে, তো এখানে কি বলছে? ভূত্বক থেকে শুরু করে ম্যান্টেলের উপরিভাগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। অ্যাকচুয়ালি বাইরের স্তরের কথা বলছে, আমি তো ভিতরের স্তরের কথা বললাম, এখানে বাইরের স্তরের কথা বলছে। তো দেখে নিই, লিথোস্ফিয়ার, অ্যাস্ট্রোনোস্ফিয়ার, বাইরের কোর, মেসোস্ফিয়ার। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, লিথোস্ফিয়ার কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন কি বলছে? এলাহাবাদে অশোক স্তম্ভে কার প্রস্তুতি পাওয়া যায়? প্রস্তুতি না, প্রশস্তি পাওয়া যায়। এলাহাবাদে অশোক স্তম্ভে কার প্রশস্তি পাওয়া যায়? এলাহাবাদে। এলাহাবাদ কোথায়? আমরা যদি দেখি এলাহাবাদ বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত, তাই না? আর এলাহাবাদের বর্তমান নাম কিন্তু প্রয়াগরাজ। তো অপশনগুলো দেখে নেই। সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা বলতে পারি, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় সমুদ্রগুপ্ত। তো এখানে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এলাহাবাদ প্রশস্তি আমরা যদি দেখি সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের সভাকবি, সমুদ্রগুপ্তের কি কবি? সভাকবি হরি সেন। কি নাম? সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন এই এলাহাবাদ প্রশস্তি কিন্তু লিখেন। ঠিক আছে, নেক্সট চলো কি প্রশ্ন রয়েছে দেখে নিই। সমুদ্রগুপ্তের কাছে দক্ষিণ পথের কতজন শাসক পরাজিত হন? তার মানে আমাদের কি এই যে গুপ্ত বংশ, গুপ্ত বংশ থেকে কিন্তু আমাদের বারবার প্রশ্ন হচ্ছে, তাই তো? গুপ্ত বংশ থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠিত করেছিলেন? এই যে সমুদ্রগুপ্ত থেকে শুরু করে সবকিছু কিন্তু এই গুপ্ত বংশ থেকে। আমরা যদি অ্যানসিয়েন্ট হিস্ট্রি দেখি, অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা যদি আমরা দেখি, তাহলে আমাদের সব থেকে বেশি যদি আমরা ইম্পর্টেন্ট ধরি, ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্স যদি আমরা দেখি তাহলে গুপ্ত বংশটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, তো কি বলছে দেখো, সমুদ্রগুপ্তের কাছে দক্ষিণ পথে কতজন শাসক পরাজিত হয়েছিল। এই গুপ্ত বংশ কিন্তু আমি A to Z তোমাদের ডিটেলসে করিয়েছি। হ্যাঁ, তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নিবে। 3 জন, 10 জন, 12 জন, 8 জন। তো অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। তিনি দক্ষিণ ভারতের 12 জন রাজাকে কিন্তু পরাজিত করেছেন। আর আর্যাবতে যদি দেখি আমরা 9 জন রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন। উত্তর ভারতের 9 জন রাজা, দক্ষিণ ভারতের 12 জন রাজাকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে বিহার রাজ্যটি ছিল ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। বিহার রাজ্যটি ছিল ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। অ্যাকচুয়ালি এখানে হতো একটা শূন্যস্থান। ঠিক আছে, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ বিহার রাজ্যটি ছিল ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। দেখো, আদমশুমারি সম্পর্কে তোমাদের কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে তোমরা দেখবে কি প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা জনগণনা বা সেন্সাস বলে একটা ভিডিও রয়েছে, তোমরা সেটা A to Z দেখবে। তাছাড়া তোমাদের আরেকটি ইনফরমেশন দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে কি প্রতি রবিবার আমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। লাইভ মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে কোথায়? 5-এর পাঠশালা.com এ। কিন্তু 5-এর পাঠশালা যে আমাদের ওয়েবসাইট রয়েছে, এই 5-এর পাঠশালা ওয়েবসাইটে কিন্তু তোমরা প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে তোমাদের এসএসসি জিডির উপর। ঠিক আছে, এসএসসি জিডির উপর কিন্তু ভিত্তি করে তোমরা অবশ্যই সেই মক টেস্ট গুলো কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ বিহার রাজ্যটি ছিল ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। তো কততম ছিল? পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, তৃতীয়। এখানে বলছে কি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। এবার যদি জনঘনত্ব বলতো তাহলে কিন্তু এ হয়ে যেত ফার্স্ট, বিহার হয়ে যেত ফার্স্ট, আর ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সেকেন্ড পজিশন। পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে নেই, পশ্চিমবঙ্গ সেকেন্ড পজিশন। কারণ আমরা যদি দেখি বিহারে, কোথায় গেল বিহার? এই যে বিহারে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে আমরা যদি দেখি 1103 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1029 জন। 1029 জন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা কোথায়? WB, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, জনঘনত্ব। আর বিহারে হচ্ছে 1 নম্বর পজিশনে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন দেখা যাক কি রয়েছে। ম্যাগমার দৃঢ়ীকরণ এবং শীতল থেকে কোন শিলা গঠিত হয়? ম্যাগমার দৃঢ়ীকরণ এবং শীতল অ্যাকচুয়ালি হয়ে কোন শিলা গঠিত হবে? শীতল থেকে না, শীতল হয়ে হবে কোন শিলা গঠিত হয়? এ রাসায়নিক পাললিক শিলা, বি রূপান্তরিত শিলা, সি পাললিক শিলা, ডি আগ্নেয় শিলা। তো অপশন নাম্বার ডি আগ্নেয় শিলা হবে। কিন্তু এই যে লাভা ম্যাগমা গুলো বেরিয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বিভিন্ন লাভা ম্যাগমা বেরিয়ে আসে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে বা ভূ অভ্যন্তর থেকে, সেটা পরবর্তীকালে যদি আমরা দেখি ধীরে ধীরে এরা দৃঢ় এবং শীতলের ফলে, ঠান্ডা হয়ে যাওয়ার ফলে এই আগ্নেয় শিলার কিন্তু রূপ নেয়। এই আগ্নেয় শিলার আরেক নাম কিন্তু প্রাথমিক শিলা। আগ্নেয় শিলার আরেক নাম কি? প্রাথমিক শিলা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, তাই না? নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, আবার আদমশুমারি অনুসারে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নোক্ত কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?
এই প্রশ্নটা বারবার দিয়েছে তোমাদের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। কেরল রাজ্যে কিন্তু যদি আমরা দেখি লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কিন্তু এই কেরল রাজ্যে বা কেরালা রাজ্যে। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন দেখো, সেভরয় পাহাড় এবং জাবাদি পাহাড় ড্যাশ এ অবস্থিত। অপশনগুলো দেখে নিই। পশ্চিম ঘাটের উত্তর পূর্বে, পূর্ব ঘাটের দক্ষিণ পূর্বে, পূর্ব ঘাটের দক্ষিণ পশ্চিমে, অপশন নম্বর ডি রয়েছে পশ্চিম ঘাটের দক্ষিণ পশ্চিমে। তো এটি রয়েছে আমাদের অপশন নম্বর বি, পূর্ব ঘাটের দক্ষিণ পূর্বে। অপশন নম্বর বি আমাদের কিন্তু এখানে সঠিক অ্যান্সার। সেবরয় পাহাড় এবং জাবাদি পাহাড় পূর্ব ঘাটের দক্ষিণ পূর্বে কিন্তু এটি অবস্থিত। বুঝা গেল? নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন তোমরা জানোই 1919 সালে নিম্নোক্ত কোন বড় ঘটনাটি ঘটেছিল 1919 সালে? অপশনগুলো দেখে নাও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অপশন নম্বর বি বঙ্গভঙ্গ, অপশন নম্বর সি অসহযোগ আন্দোলন, অপশন নম্বর ডি চম্পারণ আন্দোলন। তো অপশন নম্বর এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা 1919 সালের 13 এপ্রিল হয়েছিল। তাই না? 13 এপ্রিল হয়েছিল 1919 সালে। 13 এপ্রিল হয়েছিল কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। মাইকেল ডায়ারের নির্দেশে, মাইকেল ডায়ারের কিন্তু নির্দেশে কি বলবো আমরা, এই 1919 সালে, ঠিক আছে, নিম্নোক্ত এই বড় ঘটনাটি কিন্তু হয়েছিল, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকে আমাদের 20টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং বন্ধুদের মাঝে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে।